বাংলাদেশ কি সত্যি ইসলামিক ন্যাটোতে যোগ দিচ্ছে? মক্কা ডিল, পাকিস্তান তুরস্কের সমীকরণ আর ভারতের নীরব নজরদারি। ঢাকার এই নতুন খেলায় কার লাভ আর কার ক্ষতি? আসুন এই বিষয়টাকে একটু গভীরে বিশ্লেষণ করা যাক আজকের এই আলোচনায়। নমস্কার, আপনারা দেখছেন টক টিভ বাংলা, আপনাদের সঙ্গে আমি বৈশাখী। সম্প্রতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ফের এক চরম আলোড়ন সৃষ্টি হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের সম্ভাব্য ইসলামিক ন্যাটোতে যোগদান। আমরা জানি গত 7ই আগস্ট সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক মিলে একটা ঐতিহাসিক এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করেছে, যা বিশ্বজুড়ে মক্কা ডিল বা সংক্ষেপে ইসলামিক ন্যাটো নামে পরিচিত। দেখুন, এটা মূলত একটা সম্মিলিত প্রতিরক্ষা কাঠামো। এই চুক্তির মূল শর্তই হলো এই তিন দেশের যে কোনো একটা দেশের ওপর কোনো সশস্ত্র হামলা হলে তা বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে গণ্য করা হবে। আর ঠিক এই সময়ই ঢাকার পররাষ্ট্রনীতি নতুন সুর ভারতের খানিকটা মাথা ব্যথার কারণ হয়েও দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভারত সফর নিয়ে নানান গড়িমসি বা কৌশলগত বিলম্ব করছেন, ঠিক তখনই তার সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরের গুঞ্জন আরও বেশি করে তীব্র হচ্ছে। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে আমন্ত্রণও জানিয়েছেন। এরই মাঝে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী সামা ওবায়দ ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশ ফার্স্ট বা জাতীয় স্বার্থ সুরক্ষিত হলে বাংলাদেশ এই মক্কা ডিল বা জোটে যোগ দেওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছে, অর্থনৈতিক ও প্রতিরক্ষা ফ্রেমওয়ার্কে যোগদানের বিষয়ে ঢাকার দরজা খোলাই রয়েছে। সেই সঙ্গে তারা পাকিস্তানের সাথেও বাণিজ্য ও পিপল টু পিপল সম্পর্কও জোরদার করতে আগ্রহী। আচ্ছা, এই ইসলামিক ন্যাটো বা মক্কা ডিল আসলে কি? সহজ কথায় এর পোশাকি নাম মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট হলেও কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা এটাকে ধরছেন ইসলামিক ন্যাটো হিসেবেই। আর এটা মূলত সুন্নি প্রধান মুসলিম দেশগুলোর একটা জোট। এক্ষেত্রে এখানে তিনটে প্রধান চরিত্রকেও ভালোভাবে বোঝা দরকার। এর মধ্যে এক, সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান, যিনি এই জোটের মূল অর্থ যোগানদাতা বা ব্যাংকারও বলতে পারেন, যার কাছে রয়েছে খনিজ তেলের বিপুল অর্থ। দুই, তুরস্কের এরদোয়ান, যাদের রয়েছে নিজস্ব সামরিক প্রতিরক্ষা, শিল্প এবং অটোমান ঐতিহ্যের প্রভাব বিস্তারের ইচ্ছে। এবং তিন, পাকিস্তানের শাহবাজ শরীফ। এক্ষেত্রে পাকিস্তানের অর্থনীতির হাল ধূলিসাৎ অবস্থায় থাকলেও এদের কাছে রয়েছে সামরিক বাহিনী এবং পারমাণবিক সক্ষমতা। আর এই জোটে ধর্মীয় পরিচিতি আগে এবং সামরিক সহযোগিতা দ্বিতীয় স্থানে। কিন্তু প্রশ্ন উঠছে, বাংলাদেশ কেন হঠাৎ এই তিন দেশের জোটে যোগ দিতে এতটা লাফালাফি করছে? এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে পরিবর্তনশীল বিশ্ব অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিস্থিতির কথা মাথায় রেখেই নাকি নিজেদের নিরাপত্তা ও পারমাণবিক সুরক্ষা নিশ্চিত করতে এই জোটের কথা ভাবা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। তবে বাস্তবে কয়েনের উল্টো দিকের পিঠটাও কিন্তু বেশ জটিল। এক্ষেত্রে বিশ্লেষকদের একাংশের মতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভঙ্গুর, অর্থাৎ খারাপ। তাই পাকিস্তান যেমন সৌদির কাছ থেকে ঋণ বা আর্থিক অনুদান পায়, বাংলাদেশও হয়তো ভাবছে এই জোটে গেলে তারা বড়সড় আর্থিক সুবিধা পাবে, যেটাকে অনেকে কৌশলগত ডিপ্লোমেসি না বলে মনোযোগ আকর্ষণের চেষ্টা হিসেবে দেখছেন। আর বাংলাদেশের আদেও লজ্জা বলে কিছু আছে বলে মনে হয় না। 1971 সালে যে পাকিস্তান বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, যা হামদুর রহমান কমিশন রিপোর্টে নথিভুক্ত এবং আন্তর্জাতিকভাবে গণহত্যা হিসেবেও পরিচিত, সেই পাকিস্তানের সাথেই এখন সম্পর্ক মজবুত করার চেষ্টা চলছে বাংলাদেশের পক্ষ থেকে। আর অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত বিরোধী ভাবনা চিন্তা সামাল দিতে এবং স্থানীয় পাকিস্তানপন্থী বা আইএসআই প্রভাবিত দলগুলোর এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ সরকার এমন পদক্ষেপ নিচ্ছে বলেই অভিযোগ উঠছে। অন্যদিকে জানা যাচ্ছে, পাকিস্তান গত 6 মাস আগে 5000 টন চাল বা গম পাঠানোর প্রতিশ্রুতি দিলেও তা এখনো পর্যন্ত ঢাকায় গিয়ে পৌঁছায়নি। অর্থাৎ বাস্তবে পাকিস্তানের নিজস্ব অর্থনীতি
ভিক্ষা নির্ভর, অথচ বাংলাদেশ তাদের সাথে সামরিক ও বাণিজ্যিক ভাই ভাই সম্পর্কের স্বপ্ন দেখছে। দেখুন, বাংলাদেশ যদি এই মক্কা ডিলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েও দেয়, তবে ভারতের ওপর তার সরাসরি ও গভীর কিছু প্রভাবও পড়বে। এক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে ভারত সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে এক্ষেত্রে ভারত মূলত দুটো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এর মধ্যে এক, শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক, এবং দুই, বঙ্গোপসাগর ও নৌ নিরাপত্তা। আমরা জানি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া এই শিলিগুড়ি করিডর। আর 1971 সালের পর থেকে পাকিস্তান চাইতো বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে। তাই বাংলাদেশ যদি ইসলামিক ন্যাটোতে যোগ দিয়ে দেয়, তবে ভারতের পূর্ব সীমান্তে শত্রু ভাবাপন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা যেমন পাকিস্তানের আইএসআই ও আধা সামরিক নজরদারিও বহু গুণে বেড়ে যাবে। আর অতীতেও বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো রসদ পেত। সেই পুরনো আশঙ্কা থেকেই আবারও ফিরে আসতে পারে এবার ভারত। ফলে বাধ্য হয়ে ভারতকে এই পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করতেই হবে, যা সামরিক বাজেটেও বড় সড়ো ছাপ ফেলবে। আর 2 নম্বর পয়েন্টের ক্ষেত্রে যদি আসি, দেখুন, বঙ্গোপসাগরে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি বিশাখাপত্তনম ও আন্দামান নিকোবরে অবস্থিত। তাই বাংলাদেশ যদি তাদের বন্দরগুলোতে তুরস্কের যুদ্ধজাহাজ বা পাকিস্তানের নৌবাহিনীকে যৌথ প্রশিক্ষণ ও নোঙর করার সুযোগ দিয়ে দেয়, তবে ভারতের পূর্ব উপকূলের দরজা প্রতিপক্ষের সামরিক উপস্থিতি ঘটবে। এর ফলে ভারতকে ভারত মহাসাগরের অন্যান্য অংশ থেকে যুদ্ধজাহাজ ও নজরদারিও ব্যবস্থা সরিয়ে বঙ্গোপসাগরে মোতায়েন করতে হবে। অন্যদিকে বাংলাদেশের ম্যাপের দিকে তাকালে দেখা যাবে তাদের সবচেয়ে বড় সীমান্ত ভারতের সাথেই রয়েছে। পাকিস্তান, চীন, সৌদি বা তুরস্কের সাথে কোনো ভৌগোলিক সীমান্তই নেই বাংলাদেশের। তবুও প্রতিবেশীকে এড়িয়ে বাংলাদেশ দূর দূরান্তের দেশের সঙ্গে কৌশলগত খেলা খেলছে। ভারতের সাথে দূরত্ব তৈরি করে বাংলাদেশ এখন চীনের দিকেও ব্যাপকভাবে ঝুঁকছে, বিশেষ করে তিস্তা নদী ব্যবস্থাপনার জন্য। কিন্তু চীনের ইতিহাস বলছে তারা কোনো কিছু বিনামূল্যে দেয় না। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর বা পাকিস্তানের $10 বিলিয়ন বিদ্যুতের বিলের ঋণের মতোই চীন বাংলাদেশকে ঋণের জালেই ফাঁসাচ্ছে, যা আমি আগের বেশ কিছু ভিডিওতেও বহুবার আলোচনা করেছি। আর বাংলাদেশ চীনকে কি বা রপ্তানি করবে বলুন তো? তাদের কাছে তৈরি পোশাক বা ইলিশ মাছ ছাড়া চীনকে দেওয়ার মতো কি বা আছে? কিচ্ছুই নেই। কারণ চীন নিজেই সস্তায় বিশ্ববাজার নিজেদের হাতের মুঠোয় রাখে। তাই সেক্ষেত্রে অতি নির্ভরশীলতার পরিণতি বাংলাদেশের মংলা পোর্ট বা বন্দর বা অন্যান্য অবকাঠামো চীনের হাতে চলে যাওয়ার চরম ঝুঁকিতেও রয়েছে। আবার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রায়ই অভিযোগ ওঠে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, কিন্তু বিরোধীরা ভুলে যায় যে তারেক রহমান নিজেও 17 বছর যুক্তরাজ্যে তথা ইউকেতে ফেরারি আসামির মতো আশ্রয় নিয়েছিল। তারেক রহমান যখন ভারতে আসতে সম্মানজনক নিমন্ত্রণের অপেক্ষা করছেন, তখন ভারত কিন্তু ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদা প্রবীণ ব্যক্তিত্ব দীনেশ ত্রিবেদীকে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবেও নিয়োগ করে ইতিবাচক বার্তা দিয়েছে। আর বাংলাদেশ ভারতের কাছ থেকে তেল, বিদ্যুৎ, চাল, গম সব সুবিধাই নেবে, অথচ পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বা ইসলামিক কার্ড খেলে ভারতের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করবে। এই দ্বিমুখী নীতি আর বেশি দিন চলতে পারে না। এই বিষয়টাকে ভারতকেও নজরে রাখতে হবে এখন থেকেই। দেখুন, ভারতের ইস্টার্ন কমান্ড কৌশলগতভাবে অত্যন্ত শক্তিশালী। তাছাড়া বাংলাদেশ যদি যে কোনো সামরিক উস্কানি দেয়, তবে ভারত তার নিজস্ব সুরক্ষায় কৌশলগত পদক্ষেপ হিসেবে শিলিগুড়ি করিডরকে আরও চওড়া করা এবং উত্তর পূর্ব ভারতের সুবিধার্থে বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য চরম পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না। সুতরাং পরিশেষে এটাই বলা যায় যে কোনো সামরিক জোটে যোগ দেওয়া বা না দেওয়া একটা স্বাধীন দেশের সার্বভৌম অধিকার, কিন্তু বিশ্ব ভূ রাজনীতির টানাপোড়েনে পড়ে বাংলাদেশ যদি অহেতুক ইসরায়েল, পশ্চিমা বিশ্ব বা ভারতের সাথে শত্রুতায় জড়ায়, তবে অর্থনৈতিকভাবে ভেঙে পড়া ঢাকার পক্ষে সেই সামরিক ঝুঁকি সামলানো
অসম্ভব হয়ে পড়বে। তাই বাংলাদেশের উচিত হবে আবেগের বদলে বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি গ্রহণ করা। আর ভারতের উচিত প্রতিবেশীর এই সমস্ত নাটকীয় পদক্ষেপে বিভ্রান্ত না হয়ে কড়া ও স্পষ্ট কূটনৈতিক সীমারেখা টেনে বাংলাদেশকে স্পষ্টভাবে জবাব দেওয়া। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সত্যি ইসলামিক ন্যাটোতে যোগ দিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকটিভ বাংলায়। ধন্যবাদ।